প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কি এবার এমন এক চাপে পড়েছে যেখান থেকে বেরিয়ে আসা এতটা সহজ নয়? এমন একের পর এক ঘটনা ঘটছে যা শুধু রাজনৈতিক বিতর্কই বাড়াচ্ছে না, বরং বিরোধীদের হাতে তুলে দিচ্ছে নতুন নতুন অস্ত্র। সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের পর রাজনৈতিক সমীকরণ আরও বদলাতে শুরু করেছে। আর ঠিক সেই সময়ই এমন এক প্রশ্ন সামনে এসেছে যেটি নিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কথা বলতে খুব কম মানুষই সাহস দেখিয়েছে। একদিকে সুপ্রিম কোর্টে বড় আইনি স্বস্তির দাবি করে নিজেদের আন্দোলনকে আরও জোরালো করার প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি, অন্যদিকে কেন্দ্র সরকার ও বিজেপির বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক আক্রমণ সারানো হচ্ছে এমন সব ইস্যুতে, যেগুলো দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে থাকলেও খুব কমই সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই একটি রাজনৈতিক বক্তব্য, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে আরও বড় কোনো আন্দোলনের রূপরেখা? কেন হঠাৎ শিক্ষা, বেকারত্ব আন্দোলন এবং একটি বহু পুরনো বিতর্ক সব এক সুতোয় গাঁথা হতে শুরু করেছে? আর এই নতুন রাজনৈতিক লড়াই কি সত্যিই মোদী সরকারকে চাপে ফেলতে পারে? সোমবার ককরোচ জনতা পার্টি বা সিজেপি সুপ্রিম কোর্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশকে স্বাগত জানিয়েছে। আমরা এর আগে দেখেছি তারা সুপ্রিম কোর্টের নির্দেশকে বলা যায় যে স্বাগত জানায়নি। নিট পেপার লিক এবং অন্যান্য দুর্নীতির প্রতিবাদে পথে নামা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল তা প্রত্যাহারের বিষয়ে আদালত তার অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে। সিজেপি আশা প্রকাশ করেছে যে কেন্দ্র এবং বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যগুলি গত 25শে জুলাই আন্দোলনকারী পড়ুয়াদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা অবিলম্বে বাস্তবায়িত করবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের আগের নির্দেশে ক্রিমিনাল অ্যাক্সিডেন্টস বা অপরাধমূলক অতীত বলতে শুধুমাত্র খুন বা ধর্ষণের মতো অত্যন্ত গুরুতর এবং জঘন্য অপরাধের কথাই বোঝানো হয়েছে। অর্থাৎ এর বাইরে থাকা সাধারণ আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে রুজু হওয়া মামলাগুলি আইন মেনে প্রত্যাহার বা বন্ধ করে দেওয়ার পূর্ণ স্বাধীনতা রাজ্য সরকারগুলি রয়েছে। কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়েছিল যে তারা সেই সব পড়ুয়াদের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যেতে চায় না যারা নিট কেলেঙ্কারির প্রতিবাদে বা গত 20 জুলাই দিল্লির সংসদ অভিযানের মতো কর্মসূচিতে অংশ নিয়েছিল। শর্ত একটাই, তাদের যেন কোনো গুরুতর অপরাধের অতীত না থাকে। আগামী 18 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস শীর্ষ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে বলেছেন যে সরকারের প্রতিশ্রুতি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল এই রায়ে তা পুরোপুরি কেটে গেল। বলে রাখা ভালো যে এর আগে তিনি সুপ্রিম কোর্টের একটি রায়ের বিরোধিতা করেছিলেন, তবে এবার কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে তিনি স্বাগত জানিয়েছেন। সৌরভ দাসের মতে এটি দেশের যুব সমাজের এক বিশাল জয়। সিজেপি প্রথম দিন থেকে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে, আইনি থেকে শুরু করে চিকিৎসাগত সব রকম সাহায্য তাদের সাধ্যমতো করেছে। অন্যদিকে সিজেপির মুখপাত্র রত্না সিং আরও এক ধাপ এগিয়ে জানিয়েছেন যে প্রয়োজন পড়লে সুপ্রিম কোর্ট সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে এই এফআইআরগুলি খারিজ করে দেওয়ার ইঙ্গিতও দিয়েছে। রুচিকা নামের এক আন্দোলনকারী যিনি হেনস্থার অভিযোগ তুলেছিলেন, তার পরিবারের সঙ্গেও সিজেপি যোগাযোগ রাখছে এবং সমস্ত নির্যাতিতা মহিলা বিক্ষোভকারীদের আইনি সহায়তা দিতে তারা বদ্ধপরিকর বলে জানিয়েছে। কি বলছেন তারা, শুনুন। दोस्तों, आज युवाओं की एक और बहुत बड़ी जीत हुई है। जुलाई 25 के एग्रीमेंट के तहत सरकार किसी भी एफआईआर्स पे प्रोसीड नहीं करने वाली थी। साथ साथ सारे एफआईआर्स को विड्रॉ करती एंड एक रिटर्न गारंटी देती कि हम लोग फ्यूचर में भी किसी भी प्रदर्शनकारियों के खिलाफ, युवाओं के खिलाफ हम लोग एक्शन नहीं लेंगे। लेकिन कुछ पीआईएल्स आए सुप्रीम कोर्ट में जिसके वजह से कुछ कन्फ्यूजन हो रहा था एंड सरकार हमको बोल रही थी कि कुछ सरकमस्टांसेस में वो एफआईआर्स पे प्रोसीड करेगी। लेकिन आज सुप्रीम कोर्ट में जो केस चला उस हियरिंग में मैं था एंड इसमें यही आया निकल के कि सुप्रीम कोर्ट ने क्लैरिफाई किया कि अगर स्टेट्स को विड्रॉ करना है सारे एफआईआर स्टूडेंट्स और प्रोटेस्टर्स के खिलाफ तो वो कर सकती है। सेकेंड चीज़ निकल के आया, जो क्रिमिनल एंटीसीडेंट्स वाले प्रोटेस्टर्स थे उसमें सिर्फ जिनके खिलाफ संगीन आरोप लगे हैं, हीनस क्राइम्स जैसे कि मर्डर और रेप, सिर्फ उनके खिलाफ अगर उन्होंने कुछ प्रॉब्लम किया, वायलेंस किया, तो उनके खिलाफ सरकार एक्शन ले सकती है फ्यूचर में। साथ साथ ये भी निकल के आया कि जो दूसरे कन्फ्यूजन्स थे वो भी सुप्रीम कोर्ट ने हटाया। सुप्रीम कोर्ट ने ये भी इंडिकेट करा कि वो अपनी कंप्लीट जस्टिस की पावर जो उसे आर्टिकल 142 में मिलती है वो उसको भी यूज़ करके जो सारे एफआईआर्स हैं उनको एक साथ क्वॉश कर सकती है। उन्होंने ये ऑप्शन दिया है एक। एंड विद रिस्पेक्ट टू रुचिका, जो भी सारे माइनर के केसेस चल रहे थे, हम उनकी फैमिलीज़ के साथ टच में हैं। मैंने ऑलरेडी एक वीडियो कल डाली थी जिसमें मैंने बताया था कैसे रुचिका की मम्मी को परेशान करा जा रहा था, तो वो अपना घर छोड़ के कहीं और पे रह रहे हैं। बट उनको ये एश्योरेंस भी मैंने दिलाया था कि कोई भी लीगल एक्शन नहीं लिया जाएगा
एंड साथ ही साथ बाकी जो बच्चियाँ हैं जिनको डॉक्स करा गया, जिनके इन्फॉर्मेशन को निकाला गया, उनके अगेंस्ट भी कुछ जिन्होंने कह रहे थे कि जिन्होंने आपत्तिजनक कुछ शब्द यूज़ करे हैं उनके अगेंस्ट एक्शन लिया जाएगा, वो सब नहीं होगा। हमने ये भी अश्योरेंस दिलाया है कि सीजेपी इन सारी लड़कियों के साथ है, इन सारी बच्चियों के साथ है। अगर फ्यूचर में भी उनको कोई हरास करता है तो वील मेक श्योर कि एक्शन लिया जाए उनके अगेंस्ट। एंड इस टाइम पे किसी के अगेंस्ट कोई भी एफआईआर करने की कोई भी इंस्ट्रक्शंस नहीं है। तो डे 1 से कॉकरोच जनता पार्टी सारे युवाओं के साथ खड़ी है, सारे स्टूडेंट्स के साथ खड़ी है, सारे प्रदर्शनकारियों के साथ खड़ी है। किसी को भी कुछ भी हरासमेंट हो रहा है आप हमें बताइए, हमारे से कांटेक्ट में आइए, हम उसको रिजॉल्व करेंगे। हम लोग करते आ रहे हैं, आज सुप्रीम कोर्ट में भी रिजॉल्व हो गया मामला, आगे भी हम आप सभी के साथ हैं। सो सब युवाओं को रिक्वेस्ट है, डटे रहिए। এই আইনি জয়ের আবহে এবার আসে যাক সে আসল কথাটাই, যা শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। কে এই ব্যক্তি যিনি সরাসরি প্রধানমন্ত্রীর ডিগ্রি দেখানোর দাবি তুলে শাসক শিবিরের রক্তচাপ বাড়িয়ে দিয়েছেন? দীর্ঘ 12 বছরের শাসনে বর্তমান শাসক দল বহুবার বিরোধী নেতাদের আক্রমণ করেছে, অতীত খুঁড়ে বের করেছে, কিন্তু যখনই দেশের বর্তমান প্রধানমন্ত্রীর ডিগ্রির প্রসঙ্গ আসে তখনই যেন এক অদ্ভুত নীরবতা পালন করা হয় বলে অভিযোগ উঠে আসে। এই নীরবতার জায়গাতেই আঘাত করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। হ্যাঁ, এই সেই নাম যা আজ রাজনৈতিক মহলে আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে বিগত বেশ কিছুদিন ধরেই বিদেশি ফান্ডিং নিয়ে অভিযোগ উঠে আসছিল। সেই সূত্র ধরেই অভিজিৎ দীপকের বিষয়ে জানতে চেয়ে কেউ একজন তথ্যের অধিকার আইন বা আরটিআই দায়ের করেন। উদ্দেশ্য ছিল তার শিক্ষাগত যোগ্যতা এবং তিনি যে আমেরিকায় বোস্টন ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার দাবি করেন তার সত্যতা যাচাই করা। এর জবাবে অভিজিৎ দীপকে যা করলেন তাতে রাজনৈতিক মহল সরগরম হয়ে উঠেছে। তিনি একটি বার্তায় সরাসরি বলেন যে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কারোর প্রশ্ন থাকলে তিনি তার স্কলারশিপ লেটার এবং এডুকেশন লোনের কাগজপত্র প্রকাশে দেখাতে সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু একই সঙ্গে তিনি যে পাল্টা প্রশ্নটি ছুড়ে দেন তাতে অস্বস্তি বাড়ে শাসক শিবিরে। তিনি প্রশ্ন করেন তার কাগজ তো তিনি দেখাবেন, কিন্তু শাসক দলের বড় নেতারা কবে তাদের আসল ডিগ্রি প্রকাশ্যে আনবেন? এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কিন্তু ইঙ্গিত করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিজিৎ দীপকের এই তীক্ষ্ণ প্রশ্ন বুঝিয়ে দেয় যে তিনি রক্ষণাত্মক রাজনীতিতে বিশ্বাসী নন, বরং আক্রমণের পথে তিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে চান, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। অভিজিৎ দীপকে অত্যন্ত স্পষ্টভাবে একটি বিষয় তুলে ধরেছেন। তিনি প্রশ্ন তুলছেন যে একটি সাধারণ ঘরের ছেলে বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এলে তাতে কিছু মানুষের এত আপত্তি কেন? তারা কি শিক্ষা ব্যবস্থারই বিরোধী? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দীপকের এই প্রশ্নগুলো এমন একটা জায়গায় আঘাত করছে যা বর্তমান শাসক দলের জন্য বরাবরই একটি দুর্বল জায়গা। গত 1 দশকেরও বেশি সময়ে শিক্ষা এবং কর্মসংস্থান এই দুটি বিষয়কে মূলধারার রাজনৈতিক আলোচনার কেন্দ্র থেকে যেন সুকৌশলে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে বারবার বিরোধীরা। একটা সময় ছিল যখন মূল্যবৃদ্ধি বা বেকারত্বের কারণে সরকার পড়ে যেত, মানুষ ভোট দিত সেই ইস্যুগুলোর উপর ভিত্তি করে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই বিষয়গুলো যেন তাদের গুরুত্ব হারিয়ে ফেলেছিল। সিজেপি এবং অভিজিৎ দীপকে ঠিক এই জায়গাতেই বড়সড় পরিবর্তন আনতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। যখনই শাসক দলের সমর্থকরা বিদেশি ফান্ডের কথা তুলে তাদের আক্রমণ করতে চাইছে, দীপকে ঘুরে ফিরে সেই শিক্ষা আর কর্মসংস্থানের প্রসঙ্গই টেনে আছে। যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের সময়ও আমরা দেখেছি কিভাবে পোস্টার আর প্ল্যাকার্ডের মাধ্যমে কটাক্ষ করা হয়েছিল যে দেশে কেউ শিক্ষিত হোক, সেটাই হয়তো ব্যবস্থা চায় না। অভিজিৎ দীপকে বিভিন্ন মঞ্চ থেকে বারবার কিন্তু এই কথা বলেছেন। অনেকে যখন প্রশ্ন করেন যে কর্মসংস্থান বা বেকারত্বের মতো একটা সাধারণ ছাত্রের দাবিকে কেন রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, তখন অভিজিৎ দীপকে তার এক অকাট্য যুক্তি তুলে ধরেন। তিনি সাফ জানিয়েছেন যে কর্মসংস্থান বা বেকারত্ব পুরোপুরি একটা রাজনৈতিক ইস্যু এবং এটা নিয়ে রাজনীতি করতে তার বিন্দুমাত্র কোনটা নেই। কি বলেছেন তিনি শুনুন। हेलो एवरीवन, मैंने अभी देखा कि किसी बीजेपी के कार्यकर्ता ने मेरे ऊपर आरटीआई फाइल की है और वो जानना चाहते हैं कि मैंने अपनी एजुकेशन कैसे कंप्लीट की। तो मैं उनसे पूछना चाहता हूँ, क्या आपके नेता अपनी डिग्री दिखाएंगे? मैं अपना स्कॉलरशिप लेटर और एजुकेशन लोन का लेटर दिखाने के लिए तैयार हूँ। क्या आपके नेता उनकी असली डिग्री दिखाएंगे? और मुझे समझ नहीं आता इन लोगों को एजुकेशन से इतनी क्या प्रॉब्लम है। अगर कोई आम घर का लड़का बॉस्टन यूनिवर्सिटी में जाकर पढ़कर आ गया तो इससे इन लोगों को तकलीफ क्यों हो रही है? आप लोग एजुकेशन के इतने खिलाफ क्यों हो? তার যুক্তি অত্যন্ত পরিষ্কার। সরকারে বসে থাকা লোকেদের ভুল নীতির কারণেই তো আজ দেশে বেকারত্বের সৃষ্টি হয়েছে। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, আমাদের প্রাত্যহিক জীবনের এমন কোনো অংশ নেই যা রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত নয়। এই সমস্ত ঘটনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, অভিজিৎ দীপকে কি তাহলে এবার সরাসরি কোনো রাজনৈতিক দল গঠন করতে বা নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছেন?
এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে এখনই তার সেরকম কোনো পরিকল্পনা নেই। তার মতে বর্তমানে ভারতের যা পরিস্থিতি তাতে কোনো নতুন দলের চেয়ে অনেক বেশি প্রয়োজন একটা বৃহত্তর বড় আন্দোলনের। তিনি নির্বাচনী রাজনীতির পথ থেকে নিজেকে সরিয়ে রাখলেও আন্দোলনের পথ থেকে একেবারে সরছেন না, বরং তিনি জানিয়েছেন যে তার সংগঠনের পরিধি এখন অনেক বেড়েছে। যন্তর মন্তরের আন্দোলনের শুরুতে যেখানে তার সঙ্গে মাত্র 10 থেকে 20 জন মানুষের একটি ছোট দল ছিল, আজ সেখানে স্বেচ্ছাসেবকের সংখ্যা 300 গণ্ডি পার করেছে। তিনি এখন সেই বিশাল কর্মী বাহিনীকে সংঘবদ্ধ করতে চাইছেন। অতীতের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে কোথায় কি ভুল হয়েছিল তার ফিডব্যাক নিয়ে আগামী দিনে রূপরেখা তৈরি করতে চাইছেন। তার মতে আজকের দিনে যুব সমাজের সঙ্গে রাজনীতিকদের একটা বড় দূরত্ব বা ডিসকানেক্ট তৈরি হয়েছে। বেকারত্বের জ্বালায় জ্বলতে থাকা সহস্রবাদ প্রজন্মের কথা শোনার মতো বা তাদের সঙ্গে সংলাপ করার মতো কেউই নেই। আর ঠিক এই শূন্যস্থানই তিনি পূরণ করতে চাইছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শাসক দলের জন্য এটা একটা বড় সতর্ক বার্তা। দিল্লির বুকে একটা যন্ত্র মন্তরের আন্দোলনই সরকারকে এতটা চাপে ফেলে দিয়েছিল যে তাদের সুপ্রিম কোর্ট অবধি যেতে হয়েছিল। এবার যদি এই আন্দোলন বৃহত্তর রূপ নেয় এবং দিল্লি ছেড়ে উত্তরপ্রদেশ বা বিহারের মতো রাজ্যে ছড়িয়ে পড়ে, তবে তার প্রভাব হতে পারে আরও মারাত্মক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ ইউপি বা বিহার হলো পেপার লিক বা বেকারত্বের মূল কেন্দ্রবিন্দু। অভিজিৎ দীপকে হয়তো এখনই নির্বাচনে দাঁড়াবেন না, কিন্তু তিনি যে বৃহত্তর আন্দোলনের জমি প্রস্তুত করছেন তা আগামী দিনে ভারতীয় রাজনীতিতে এক নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন কেবল এটাই দেখার বিষয় কর্মসংস্থান আর শিক্ষার মতো মৌলিক প্রশ্নগুলির উত্তর শাসক দল কিভাবে দেয়, নাকি তারা পুরনো কৌশলেই এই নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করার চেষ্টা করবে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান।